কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী শিকদার জাবের, সরাসরি যাচ্ছি তার কাছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল অতি প্রবল বেগে উপকূলে আঘাত হানছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল পটুয়াখালীর খেপুপাড়া এই অঞ্চলে আঘাত হানছে। এর আগে এটি সুন্দরবনের মংলা এই এলাকাতে আঘাত হানছিল। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু উপকূলে এই মুহূর্তে ঝড় হওয়া হয়েছে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। তো ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয়েছিল সন্ধ্যার পর থেকেই, তবে স্থলভাগে এটি আঘাত হানতে শুরু করেছে মধ্যরাতে। আপনারা জানেন যে 400 কিলোমিটার আকৃতির ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র সন্ধ্যা 6টার পরই উপকূলের অঞ্চল ছুঁয়েছে। ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার গতিতে রেমাল স্থলভাগে উঠেছে। আগামী 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পুরোপুরি হয়েছে। প্রবল এই ঘূর্ণিঝড়টি অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা সহ যে উপকূলীয় এলাকা রয়েছে সেখানে স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, রোমালের আঘাতে এর মধ্যে সাতক্ষীরা, ভোলা, চরপেশন, কুয়াকাটা সহ ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কুয়াকাটার যেই জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাচ্ছে। ঢেউয়ের তীব্রতাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। স্বাভাবিকভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতে এভাবে ঢেউয়ের তীব্রতা থাকে না। এখন যেই তীব্রতা আমরা দেখতে পাচ্ছি সেই তীব্রতা কিন্তু অস্বাভাবিক বলা চলে। তো ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ইতিমধ্যে কিন্তু উপকূলীয় জেলা পটুয়াখালীর বেশ কয়েকটি দ্বীপাঞ্চলে 3 থেকে 4 ফুট, কোথাও কোথাও 4 থেকে 5 ফুট জলোচ্ছ্বাস হয়েছে। আপনারা জানেন যে পটুয়াখালীর রাঙ্গাবালি, গলাচিপা এবং কলাপাড়ার বেশ কয়েকটি জায়গা প্লাবিত হওয়ার একটি খবরও পেয়েছি আমরা। ইতিমধ্যে রাঙ্গাবালির চরমন্তাজ, চালিতাবনিয়া, চরান্ডা সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। সেসব এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে করছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইতিমধ্যে রাঙ্গাবালি এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন সকল মানুষ যাতে শুকনো খাবার পায় সেই ব্যবস্থা করার জন্য। দুর্যোগ মন্ত্রণালয় থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে, যেটি আমাদেরকে জানানো হয়েছে। এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানছে, রেমালের কারণে উপকূলে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। স্বাভাবিকভাবে প্রতিবারের যে ঘূর্ণিঝড় আঘাত হানে সেই ঘূর্ণিঝড়গুলো কিন্তু পটুয়াখালীর খেপুপাড়া এবং রাঙ্গাবালি উপজেলার উপর দিয়েই কিন্তু যায়। তো সেক্ষেত্রে এবারের যে ঘূর্ণিঝড় আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণিঝড়টিও কিন্তু অতি প্রবল বেগে আঘাত এনেছে, যার কারণে বাতাসের গতিবেগ কিন্তু আসলে লক্ষ্য করতে পারছি আমরা। বাতাস প্রচুর, কিন্তু বাতাস এখানে রয়েছে, এখানে কিন্তু উঁচু জায়গা বলতে হবে। তারপরেও বেশ আমি দেখার চেষ্টা করি আসলে পানি কতটা বেড়েছে এবং এই উঁচু জায়গাটিতে অনেক জায়গায় আসলে পানিতে প্লাবিত হয়েছে। এর ফলে আসলে খুব সংকটের কারণে বোঝা যাচ্ছে নিম্ন অঞ্চল যেসব জায়গা রয়েছে উপকূলের যেসব জায়গাতে কিন্তু প্রায় ইতিমধ্যেই প্লাবিত হচ্ছে। অর্থাৎ যে জোয়ার ছিল, জোয়ার এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট যে পানির উচ্চতা, এটি কিন্তু আসলে ক্রমাগত বেড়েছে এবং এই বৃষ্টির ফলে
এই বৃদ্ধির ফলে কিন্তু আমরা খবর নিয়েছি সাতক্ষীরা, বাগেরহাট, খুলনার বিভিন্ন উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। তো বেশ কয়েক জায়গার বাঁধ ভেঙেছে, গাছপালা ভেঙেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়ের আঘাত এবং এটি যে উপকূল অতিক্রমের সময়, এর ফলে কিন্তু জোয়ারের সাথে এই সময়টা মিলে যাওয়াতে এটি কিন্তু আসলে একটু বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রথম দিকে যে ধারণার কথা ছিল, আবহাওয়া অফিস থেকে জানানো ছিল ঠিক সন্ধ্যার পরে হয়তো এটি উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়, কিন্তু আসলে যেহেতু এটির গতি কমে যায় এবং এটি উপকূলে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে এবং যেহেতু রাত 10টার পরের অগ্রভাগ এগিয়ে আসে, এর ফলে কিন্তু আসলে জোয়ারের সাথে সমন্বয় হয়ে যাওয়াতে এর উচ্চতা, প্রতিটি নদের উচ্চতা বিপদ সীমার কয়েক মিটার, কয়েক ফুট উপর থেকে আসলে পানি প্রবাহিত হয়েছে এবং এর ফলে বেশ কিছু জায়গা কিন্তু প্লাবিত হয়েছে। এবং বলতে হয় যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, খুলনা অঞ্চলে এর মধ্যে 2000-এর বেশি কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে অরক্ষিত এবং নাজুক অবস্থায় অন্তত 51 কিলোমিটার বাঁধ এবং বেশ কয়েক জায়গায় কিন্তু আসলে প্লাবিত হয়েছে এবং এই যে বাঁধগুলো রয়েছে, বাঁধগুলো কিন্তু কয়েকটি স্থানে ভেঙেছে। এবং এর ফলে আমরা আরো খবর নিয়ে জেনেছি উপকূলীয় বিভিন্ন এলাকাতে যেসব ঘের রয়েছে, মৎস্য ঘের, সে অনেক ঘেরেরও কিন্তু আসলে যে বাঁধ রয়েছে, রিংবেড়ি সহ প্রতিরক্ষা বাঁধ, সেটি ভেঙে কিন্তু আসলে প্লাবিত হয়েছে। এবং এর ফলে আসলে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি এখনই আসলে নিরূপণ করা সম্ভব না হলেও আসলে আগামীকালকে যে সকালবেলা দিনের আলো ফুটলে আসলে বোঝা যাবে ঠিক কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে আমরা রাত কিছুক্ষণ আগেও আশেপাশের কয়েকটি এলাকা ঘুরেছি, সেখানে দেখেছি রাস্তার পরে আসলে গাছ ভেঙে পড়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে নিম্নাঞ্চল সেগুলো প্লাবিত হচ্ছে, কয়েকটি জনপদের মধ্যেও পানি ঢুকে গেছে এবং বিভিন্ন জায়গা অর্থাৎ পুরো উপকূল জুড়ে যদি চিত্র বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে শত শত পরিবার এখন পানিবন্দী অবস্থায় রয়েছে এবং যে সাইক্লোন শেল্টার গুলো রয়েছে সেখানে যেসব মানুষের আশ্রয় নিয়েছে অর্থাৎ সন্ধ্যার পর থেকে তারা আশ্রয় নিতে শুরু করেন এবং এখন কিন্তু আসলে বেশ কিছু মানুষ এইসব আশ্রয় কেন্দ্রগুলোতে তারা অবস্থান নিয়েছেন। তারা আসলে নির্ঘুম রাত কাটছে বলতে হবে, যদিও এই মুহূর্তের কথা বলতে হয় যে বাতাসের বেগ সেটি কিছুটা কমেছে। অর্থাৎ ঠিক 1 ঘন্টা আগে যে ধরনের বাতাস আমরা দেখেছি, অর্থাৎ বাইরে বের হওয়া যাচ্ছিল না, দাঁড়াতে পারা যাচ্ছিল না, সেই চিত্রটি কিন্তু এখন কিছুটা ভিন্ন রকম বলতে হবে। অর্থাৎ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এখন বাতাস আছে, পানি বৃদ্ধি আছে, ঢেউ আছে, তবে সেটি আসলে কিছুক্ষণের তুলনায় কম। এবং এর বাইরে তবে একটা বিষয় আসলে এখন পর্যন্ত অব্যাহত, যে পানি বাড়ার চিত্র, সেই পানিটা আসলে বাড়ছে। তবে জোয়ারের যে সময়সীমা এটি আসলে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেলে, যে ভাটির টান শুরু হলে এই যে পানির অব্যাহত ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়া সেটি কমে আসবে বলে ধারণা করা যাচ্ছে এবং এর ফলে হয়তো যেসব লোকালয় প্লাবিত হয়েছে সেখানেও আসলে পানি কিছুটা নেমে যেতে পারে। তবে এর বাইরেও আসলে যেসব জনপদ নিম্নাঞ্চল রয়েছে এবং যে নিম্নাঞ্চলগুলো রয়েছে উপকূল জুড়ে, সেই সব জায়গাগুলো আসলে প্লাবিত হয়েছে, সেই এলাকাগুলো থেকে পানি নামতে আরো কিছুটা সময় লাগতে পারে। এবং এখানে যারা আমরা কিন্তু আসলে যে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে রয়েছে বন বিভাগের, তিনি আসলে কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে ঝড়টি এখান থেকে 8 কিলোমিটার দূরে ছিল বন বিভাগের টহলঘরের নিকটে। সেখানে কিন্তু আসলে এখন কিছুটা যে ঝড়ের প্রভাব সেটি কমে গেছে এবং এটি স্থির অবস্থায় রয়েছে বলে জানা গেছে। আমরা দেখছি যে আসলে যে ঝড়ের প্রভাবে যে ধরনের আঘাত এনেছে সেটি আসলে এখনো পুরোপুরি দৃশ্যমান নয়। ক্ষতিটি সকালে দিনের আলো ফুটলে আসলে বোঝা যাবে। এর বাইরেও আসলে সাতক্ষীরা সর্বশেষ যে খবর আমাদের ঠিক সন্ধ্যার সময় একজন 65 বছর বয়সী বৃদ্ধ তিনি আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আসলে বিছড়ে পড়েছে হৃদযন্ত্র রোগে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো সাতক্ষীরার উপকূলে যে ঝড় বৃষ্টি এবং বাতাসের তীব্রতা সব মিলিয়ে আমার কাছে এই ছিল সাতক্ষীরা উপকূল থেকে ঘূর্ণিঝড় আঘাত আনার সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় রেমানের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সাতক্ষীরার শ্যামনগরে, যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম আহমেদ। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে চট্টগ্রামের লালখান বাজারে আছেন সহকর্মী শফিকুল আলম এবং খুলনার মৌলভীপাড়ায় আব্দুল্লাল মামুন রুবেল। তবে প্রথমেই সরাসরি যাচ্ছি চট্টগ্রামে শফিকের কাছে।
চট্টগ্রামে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনি হয়তো জানেন যে ঘূর্ণিঝড়ের তিনটি প্রভাব থাকে, একটি হচ্ছে বৃষ্টি, আরেকটি হচ্ছে জলোচ্ছ্বাস, আরেকটি হচ্ছে বাতাস। এবং চট্টগ্রামে যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে সন্ধ্যার পর থেকে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই মুষলধারে বৃষ্টি হলে এবং ভারী বৃষ্টি হলে কিন্তু পাহাড় ধসের একটি আশঙ্কা থেকে যায় বন্দরনগরী চট্টগ্রামে। সেই পাহাড় ধসের আশঙ্কায় কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু চট্টগ্রামে আকবর্ষা সহ বিভিন্ন পাহাড়ে কিন্তু প্রায় অভিযান চালিয়েছে, অর্থাৎ সেখান থেকে আশ্রয় কেন্দ্রে প্রায় 2000 পরিবারকে নিয়ে আসা হয়েছে পাহাড়ে, যারা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের ঢালে বসবাস করছে। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে বেশ কয়েকটি দল তাদেরকে নিয়ে এসেছেন। কারণ অতীতে কিন্তু পাহাড় কারণ চট্টগ্রামে কিন্তু বৃষ্টি হলে দুটি বিষয়, একটি হচ্ছে পাহাড় ধস হয়ে থাকে, দ্বিতীয় হচ্ছে জলাবদ্ধতা হয়ে থাকে। সেক্ষেত্রে পাহাড় ধসের আশঙ্কাটা বেশি, সেক্ষেত্রে কিন্তু 2000 মানুষকে সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে 26টি পাহাড়ে অন্তত পক্ষে 50,000-এর বেশি মানুষ ঝুঁকিপূর্ণ বসবাস করছে, তা তাদেরকে সরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রামে যে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 1034টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে 10,000 মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং 282টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জেলা পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় চট্টগ্রামে যে বঙ্গবন্ধু টানেল রয়েছে সেই বঙ্গবন্ধু টানেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অফিস যেটি বলছে আগামী 2 দিনে এরকম ভারী বৃষ্টিপাত হবে। যদিও যে বৃষ্টিপাতের কারণে ঘূর্ণিঝড়ের আশঙ্কা অনেকটাই কমে যায়, কারণ চট্টগ্রামে আমরা দেখেছি রাত 10টার পর থেকে ভারী বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। যদিও কিছুক্ষণ পর পর আবার গুড়ি গুড়ি বৃষ্টি হয়, অর্থাৎ থেমে থেমে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয়, আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়। যেহেতু এটি রাত হয়ে গেছে, এখন রাত 2টা বাজে, সেক্ষেত্রে মানুষের আনাগোনা মানুষের চলাচল কম, সেক্ষেত্রে সেটি বোঝা যাচ্ছে না। এবং সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে চট্টগ্রাম পাহাড় ধসের যেটি বলি 2007 সালে কিন্তু পাহাড় ধসে প্রায় 128 জনের মৃত্যু হয়েছে, 2008 সালেও মৃত্যু হয়েছে এবং 2018 সালে 3 পার্বত্য জেলা চট্টগ্রামে প্রায় 118 জনের মৃত্যু হয়েছে। এবং যে বিভিন্ন সংস্থা থেকে যে তথ্য দেওয়া হয়েছে গত 15 বছর হিসাব করলে প্রায় 350 থেকে প্রায় 400 জনের মানুষের মৃত্যু হয়েছে শুধু ঝুঁকিপূর্ণ পাবে যারা পাহাড়ের ঢালে বসবাস করে। কারণ চট্টগ্রামে যে পাহাড়গুলো রয়েছে জেলা প্রশাসনের তথ্য মতে 26টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে এখানে প্রায় 50,000 মতো মানুষ বসবাস করছে, যেখানে যারা নিম্ন আয়ের মানুষ বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে আসে, যে ভাসমান মানুষগুলো আসে তাদেরকে সে পাহাড়ে ঢালে তাদেরকে বসবাস করে অনেকটা জোর করে একটি সিন্ডিকেট কাজ করে, যে কারণে প্রতি বছরকে পাহাড় ধসে প্রাণহানি ঘটনা ঘটে। আমরা আজকে রাত 10টার দিকে যে নগরীর আকবর্ষা এলাকার যে পাহাড়ের যে এখান থেকে যে 2000 মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে, সেখানে গত বছরও কিন্তু 4 জনের মৃত্যু হয়েছিল সেখানে পাহাড় ধস। তো প্রতি বছর পাহাড় ধসে মানুষের মৃত্যু হয় এবং সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এবং যে বিশেষ করে আর আনোয়ারা, বাঁশখালী, সীতাকুণ্ড, মিশর যে উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেখানে জেলা প্রশাসনের টিম কাজ করছে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে। তো এখন আমি চলে যাচ্ছি খুলনায় রুবেলের কাছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খুলনায় কিন্তু রাত 11টার পর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। রাত যত বাড়ছে বৃষ্টিও কিন্তু বাড়ছে একইভাবে, সেই সাথে বাড়ছে কিন্তু বাতাসের গতিবেগ। আশেপাশে খুলনায় আমরা যেখানে আছি সেই জায়গাটার আশেপাশে বিভিন্ন স্থানে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাসে গাছপালা কিন্তু প্রচণ্ড আকারে নড়াচড়া করছে এবং বিভিন্ন স্থানে কিন্তু দু এক জায়গায় আমরা খবর পেয়েছি যে দু এক জায়গায় গাছপালা উপড়েও পড়েছে। একটু বলে রাখি, সারাদিনই কিন্তু আজকে খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তবে সেই বৃষ্টির পরিমাণ বেড়েছে কিন্তু সন্ধ্যার পরে এবং আরও বেশি বেড়েছে রাত 11টার পরে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়টি যখন রাত 12টার দিকে আঘাত হানার খবর আমরা জানতে পেরেছি, তারপর পরে কিন্তু সারা খুলনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপকূলীয় এলাকায় যেমন বৃষ্টির পরিমাণ বেড়েছে, সেই একই রকমভাবে সেই বৃষ্টি কিন্তু একেবারে শহরের কাছাকাছি ছড়িয়ে গিয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে নগরীর রূপসা ঘাট এলাকায় গিয়েছিলাম, সেই জায়গাটাতেও কিন্তু আমরা দেখেছি যে
যে স্বাভাবিকের তুলনায় বেশ বেশি পরিমাণ জোয়ারের পানি উঠে এসেছে এবং রূপসা ঘাট এলাকার কিছুটা এলাকা প্লাবিত হয়ে গেছে। এর পাশাপাশি উপকূলীয় এলাকায় সারাদিন আজকে আমরা দাকপ এলাকায় ছিলাম, সেসব জায়গায় দেখেছি যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিভিন্ন স্থানে প্লাবিত হয়ে গিয়েছে, অর্থাৎ বেড়িবাঁধ পরিপূর্ণ হয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে এই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছে যে এই বিভিন্ন স্থানে গাছ বিভিন্ন বিদ্যুতের তারে পড়ে যাওয়ার কারণে বেশ কিছু জায়গায় আসলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া খুলনা শহরের এলাকা বাইরে কিন্তু আমরা যদি একটু বলি পল্লী বিদ্যুতের যে সমস্ত এলাকা রয়েছে বা বিশেষ করে উপকূলীয় এলাকা যেসব জায়গা রয়েছে সেসব জায়গায় কিন্তু আজ সারাদিনই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। কোথাও কোথাও সামান্য সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ পাওয়া গেল, অধিকাংশ স্থানে কিন্তু আমরা বিদ্যুৎ সংযোগ বন্ধ পেয়েছি। এই মুহূর্তে আমরা যখন আমরা আছি তখনও কিন্তু খুলনা শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্তারা আসলে বলছিলেন যে অতিরিক্ত বৃষ্টির কারণে এবং ঝড়ের কারণে এবং বাতাসের কারণে তারা কোথাও তার পড়ে ছিঁড়ে যাওয়ার কারণে সে বন্ধ করতে বাধ্য হয়েছেন এবং কোথাও বেশি বৃষ্টিপাত বা বেশি বাতাসের গতিবেগ থাকলে সেখানে আসলে সতর্কতার জন্য অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ আসলে বন্ধ রেখেছেন। একটু বলতে চাই, বাতাসের গতিবেগ কিন্তু আসলে ক্রমান্বয়ে বাড়ছে, সেই সাথে বৃষ্টির পরিমাণও বাড়ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে যে বৃষ্টিপাত আসলে আজকে সারাদিনই আসলে বৃষ্টিপাতের কথা সম্ভাবনা ছিল এবং সেইটি আগামী 24 ঘন্টা রাত 10টার পর থেকে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল 24 ঘন্টা পর্যন্ত সারা খুলনা এলাকায় 84 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা আসলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং একই সাথে তারা আসলে বলছে যে এই পরিমাণ বৃষ্টিপাত যদি হয় তাহলে আসলে চলতি মৌসুমে একদিনে আসলে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাতেরও রেকর্ড করা হতে পারে খুলনায়। একটু বলে রাখি, খুলনার বিভিন্ন যে নিম্ন অঞ্চল রয়েছে এই রাত 11টার পরে বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় কিন্তু প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি এবং কোনো জায়গায় জলাবদ্ধতার সৃষ্টির খবর পেয়েছি। যদিও এই বৃষ্টিতে কিছু জায়গায় ড্রেনের কাজ চলার কারণে সেসব জায়গায় কিন্তু জলাবদ্ধতা হয়েছে বলে আসলে জানানো হয়েছে। যে জায়গাটিতে আমরা রয়েছি সেটি আসলে খুলনা মহানগরের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, অর্থাৎ রয়্যাল মোড়ের ঠিক পাশেই। এখান থেকে রাতের বেলা এই মুহূর্তে মানুষের চলাচল না থাকলেও আগামীকাল সকালে আসলে এটি কি পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ কতটা হয় সেটি আসলে তখনই আসলে বোঝা যাবে। এর পাশাপাশি উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড় রেমালের আসলে প্রভাবের কথা বলছিলাম, কি ক্ষতিটা আসলে হয় সেই ক্ষতটা আসলে কতটা বেশি হতে পারে তার জন্য আসলে আগামীকাল ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ঘূর্ণিঝড় এই মুহূর্তে উপকূলীয় অঞ্চল অতিক্রম করছে, বিভিন্ন স্থানে একের পর এক গ্রাম প্লাবিত করছে এবং বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন স্থানে ঘর বাড়ি ভেঙে পড়ার খবর আমাদের কাছে আসছে। তো সব মিলে এই ছিল খুলনা থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সবশেষ খবর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম খুলনা এবং এর আগে ছিলাম চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম এবং খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল।